হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আমি সুদীপা নিয়ে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সামনে। তো আমার ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে যে ভিডিওটা শেয়ার করছি সেটা ছিল 2024 দুর্গাপুজোর শেষ দিন, অর্থাৎ দশমীর দিন। তো তখন প্রায় 3:45 বাজে যখন আমি ভিডিওটা শুরু করেছি, আর এখন আমি যাচ্ছি আমাদের মন্দিরের দিকে। অনেকজনই ওখানে যাচ্ছে ওদিকে। আর এই যে এরা যারা এসেছে তারা দশমীর দিন ওই যে একটা স্বাদ দেখানোর ব্যাপার থেকে অনেকেই জানেন। আর অনেকেই আসে, মানে প্রায় মানে ওই বলতে গেলে আদিবাসীরা যারা চালমুড়ি নিতে আসে। আর স্বাদ দেখানো তো দিনের বেলায় হয়, মায়ের বিসর্জন হওয়ার পর তখন তো সবাই আসে ওই মাছ দিয়ে স্বাদ দেখাতে, আর চালমুড়ি নিয়ে যায়। তো আমাদের গ্রামে তো দুর্গাপুজো হয় না, যেহেতু আমাদের মা মনসা আছে। তো ছোটোবেলা থেকেই দেখে আসছি আমাদের গ্রামে দুর্গাপুজো হয় না। তবে দশমীর দিন নিয়ম করে একটা বলিদান হয়। এই যে এখানে মাঝখানে একটি ঘট রাখা হয়েছে, তাতে আমের পল্লব, তারপর ধানের ওপর দিয়ে ঘরটাকে বসানো হয়েছে। আর আমাদের এখানে বলিদান বলতে গেলে আখ, কুমড়ো, শসা, লাউ এগুলো বলিদান হয়। আর শেষে বলদ ছাড়া হয়। আগে বলদ ছাড়া হতো, কিন্তু এখন আবার সেটাও হয় না, কারণ ওরা খুব দুষ্টুমি করে। তবে নিয়ম রক্ষার্থে একটু ছাড়া হয়। আর তার সঙ্গে অবশ্যই বাজি ফাটানো হয়। তো এই যে মানে বলিদান হবে, তার জন্য বড়দা খড়টাকে এইভাবে বেঁধে দিয়েছে। আর বলিদান আজকে আমার জেঠুই করবে, মানে আমাদের বাড়ির লোকেরাই সাধারণত করে থাকে যারা পারে। তো এই যে আখটাকে বাঁধা হচ্ছে। তবে কি জানো তো, প্রথমবার আখটাকে নিয়ে আসা হয়েছিল, সেটাকে এক কোপে পার করা যায়নি। তাই জন্য আবার আখ আনা হয়েছিল। ওই গ্রামেরই একটা দাদাদের রয়েছে। তো এই যে দেখো, প্রথমে শসা বলি, তারপর লাউ বলি, তারপর আখ বলি, এই সমস্ত কিছু হবে। তবে একবারে পার না হলে, মানে একবারে না কোপানো গেলে সেটাকে আবার বাদ করে দেওয়া হয়, ঠিক যেরকম পাঠা বলির সময়ও হয়। তো যেটু ভালো করেই করছিল, কেন কি জানি মায়ের ইচ্ছাতে হয়নি। এই যে দুবার দিতে হয়েছে, দেখলে একবারে সবকটা আখ হলো না। তবে এটা বিজোড়েই করতে হয়, 3টে বা 5টা এরকম। তো তাই জন্য সবাই মিলে সিদ্ধান্ত করে এই যে আবার আখ নিয়ে আসা হলো। আর যেই দাদা কাঁধে করে নিয়ে আসছে তাদের জমিরই আখ এটা। এই সমস্ত পুজো পার্বণ বা পুজো সংক্রান্ত সমস্ত কিছু দেখতে আমার খুব ভালো লাগে। তাই জন্য দেখো, এখানে আমার বয়সী আমি একাই ছিলাম। গ্রামের যারা মুরব্বি বলা যায় বা বয়স্ক মানুষেরা তারা ছিলেন, তবে আমার বয়সী কেউ ছিল না। আর আমার মহারানীও মামার বাড়িতে ছিল, তাই তাকে নিয়ে যাইনি, আমি একাই গিয়েছিলাম। আমার খুব ভালো লাগে, তবে এখন বড় হয়েছি তো একটু কেমন কেমন লাগে। আর সন্ধেবেলায় এই যে দেখো, নতুন একটা জামা, এরকম ধরনের জামা আমি কখনো পরি না। এই যে একদম ম্যাগি হাতা বা একদম ছোট হাত স্লিভলেস জামা। তো যাই হোক, এবার খুব ইচ্ছে হয়েছিল তো এটা কিনেছিলাম। তো কিনে সেটা পরে নিয়েছি। তো বাবা মায়ের সাথে এখন যাব ঠাকুর দেখতে। প্রতি বছরই বাবা মায়ের সঙ্গে যাই, তবে সেটা প্রথম দিন অর্থাৎ ষষ্ঠীর দিন, আর সপ্তমীর দিন তো মামার বাড়ি চলে যাই। তবে সেইবারটা মামার বাড়ি যাওয়া হয়নি, কারণ একাদশীর দিন আমরা রওনা দিয়েছিলাম পুরীর জগন্নাথ দেবের উদ্দেশ্যে, জগন্নাথ দেবকে দর্শন করতে গিয়েছিলাম। তো সেই জন্য এবার মামার বাড়ি যাওয়া হয়নি, কারণ এতটা ধকল নেওয়া সম্ভব নয়, ফিরে এসে আবার যাওয়া কেমন একটি ব্যাপার। তো ওই জন্য যাইনি। আর মায়ের একটু মনটা তো অবশ্যই ওই জন্য খারাপ ছিল, আর আমাদের গ্রামেও তো পুজো হয় না, তাই সত্যিই খারাপই লাগে। তবে শেষের দিন মা বাবা আর আমি যাচ্ছি ঠাকুর দেখতে, তাই জন্য রেডি হয়ে গিয়েছিলাম। আর এই জামাটা জানো, বোলপুরের জৈন দোকানটা থেকে কিনেছিলাম। আসলে পুজোর আগে অনেকগুলো পাঞ্জাবির অর্ডার ছিল। তো আমি তো পাঞ্জাবিতে পেন্ট করি, তো সেই পাঞ্জাবিগুলো যখন আনতে গিয়েছিলাম তখন জৈন দোকান থেকে এই জামাটা নিয়ে এসেছিলাম। আমার খুব ইচ্ছে হয়েছিল এইবার পরার। তবে এই যে টোটো করে যাচ্ছিলাম ঠিকই, কিন্তু করে শুধু স্কুল মোড়টা পেরিয়ে আর বেশি দূর টোটোতে করে যাওয়া হয়নি, কারণ এত ভিড়। আগের দুদিনের ভ্লগে তোমাদেরকে আমি কোটাশুটটা হালকা হালকা দেখিয়েছি। সোমনাথের সঙ্গে নবমী বা অষ্টমীর দিন এসেছিলাম, সপ্তমীর দিনেও হালকা একটু দেখিয়েছি বাইরে থেকেই মন্দিরগুলো বা মণ্ডপটা। আর নবমীর দিন তো ভেতরে ঢুকেছিলাম, তবে ভেতরে ভালো করে ঠাকুর দেখতে পাইনি। আর সপ্তমীর দিন যখন সোমনাথের সঙ্গেই বাড়ি ফিরছিলাম, তখন বাইরে থেকে প্যান্ডেলের গেটগুলো দেখিয়েছিলাম। তবে আজকে ভালো করে ঘোরাবো তোমাদেরকে, চলো। কোটাশুটে 3টে ঠাকুর হয়, 3টেই খুব সুন্দর হয়, খুব সুন্দরভাবে প্যান্ডেল সাজসজ্জা, মাতৃ প্রতিমা সবগুলোই খুব সুন্দর হয়। আর এবার তো কোটাশুরের মোড়েরটা, মানে একদম বাস স্ট্যান্ডেরটা 50 বছরের ছিল, তো ভীষণ ভালো করা হয়েছিল। তো তোমাদেরকে আগের দিনের ভ্লগেই দেখিয়েছি, যারা যারা দেখেছো। আর যারা দেখোনি তারা দেখো, তবে পুরোটা আজকে ভালো করে দেখাবো, কারণ সেদিন আমি অনেকক্ষণ সময় নিয়ে ফাঁক খুঁজে একটু দেখেছিলাম। তবে কি ভীষণ পরিমাণে ভিড়েই দেখো, একদল হেঁটে হেঁটে এদিকে যাচ্ছে, একদল হেঁটে হেঁটে ওদিকে আসছে। তো টোটো আমাদের গ্রামেরই ছিল, তো সেই দাদা বললো যে আর যাওয়া যাবে না, ভিতর দিকে গেলে আমি হয়তো বেরিয়ে আসতে পারবো না, তো তোমরা এখান থেকে হেঁটেই চলে যাও। অগত্যা কি আর করার, তাই আমরা হাঁটছি।
মারাত্মক রকমের ভিড়, আর শেষ দিন বলে কথা। আর এই পুজো নিয়ে বাঙালির কত উন্মাদনা, কত উত্তেজনা, তাই না বলো? মা একটু রাগ রাগ করছিল, কিন্তু কি আর করার, এই পরিস্থিতিগুলো একটু তো মানিয়ে নিতেই হবে, তাই না? তবে কি জানো তো, অন্যান্যবার আমরা প্রথমের দিনে আসি তো, তাই এতটা ভিড় থাকে না। আমি কখনো এতটা ভিড়ে কোটাসুরে ঠাকুর দেখিইনি, আমার কেমন একটি অকওয়ার্ড ফিল হচ্ছে। আর এখানে দেখো চলে এসেছি প্রথম প্যান্ডেলে। কি ভিড়, কি ভিড়, বাপরে বাপ, সে কি অবস্থা! তবে এখানটা এত সুন্দর বানিয়েছে, ভেতরটা ঢুকে যখন তোমাদেরকে পুরোটা দেখাবো, তোমাদের চোখ জুড়িয়ে যাবে পুরো। আমি আসলে ভেবেই রেখেছিলাম যে কোটা শ্যুটটা প্রতি বছর বাবা মায়ের সঙ্গেই তো প্রথম দেখি, তো এবারেও বাকি মণ্ডপগুলো বা প্যান্ডেলগুলো বা কোটা শ্যুটের প্রতিটা ঠাকুর বাবা মায়ের সঙ্গেই ভালো করে দেখব। তবে মা জানো তো প্রথমে আসতে চাইছিল না, তবে এসে মায়ের বেশ আনন্দ হয়েছে, মুখ দেখেই বোঝা যাচ্ছে। আর কি সুন্দরভাবে এক একটা মাতৃ মুখ দিয়ে কি সুন্দর বানানো হয়েছে, কি অসম্ভব সুন্দর। আর চারিদিকে প্রচুর ছবি, প্রচুর হাতে আঁকা ছবি, আর পুরোটা কি অসম্ভব সুন্দরভাবে সাজানো হয়েছে, অসাধারণ। তবে আগের দিন মায়ের মুখটা তো দূর থেকে দেখেছিলাম, আজকে কাছ থেকে গিয়ে তো আমি নিজেও দেখব, তোমাদেরকেও দেখাবো। কি সুন্দর, পুরোটা একদম বাঙালিয়ানাই ভরপুর। আর আমি মনে প্রাণে তো অবশ্যই বাঙালি, আমি জাতিতেও বাঙালি। আর আমার এই এই সমস্ত জিনিসগুলোই ভালো লাগে, বাঙালিয়ানাগুলো। আমি এত মডার্ন নই, এত আধুনিক নই, তো যার জন্য আমার এই সমস্ত জিনিসগুলো ভীষণ ভালো লাগে। মাটির সরার ওপর আঁকা হয়েছে, নানা রকম ক্যানভাসের ওপর, পাখা কুলোর ওপর, অসম্ভব সুন্দর ডিজাইন। আর আমি নিজেও তো ছবি আঁকি, ছবি আঁকাটাই শিখেছি, গান নাচ যা সমস্ত কিছু অ্যাক্টিভিটিসগুলো হয় সেই মধ্য দিয়ে। আর আমি এখনও ছবি আঁকাটাকে কন্টিনিউ করি। আমার খুব ভালোবাসার একটা জিনিস হচ্ছে আমার আঁকা। আমি তো এখনও পেইন্ট করি পাঞ্জাবি, মানে জামা কাপড়ের ওপর, পাঞ্জাবি কুর্তি শাড়ি ব্লাউজ এই সমস্ত কিছুর ওপর। তাই ছবি আঁকার প্রতি আমার ভালোবাসা একটা অন্য লেভেলের। আর তাই জন্য এই প্যান্ডেলটা আমার এত ভালো লেগেছে, এত ভালো যে আমার চোখ জুড়িয়ে গিয়েছিল। আমি অনেকক্ষণ ওখানে ছিলাম, প্রায় 1 ঘন্টা। সবাই আসছিল যাচ্ছিল, আমি মানুষ দেখছিলাম, আর এর মাঝখানে আমি একটা জায়গা ফাঁক করে দাঁড়িয়ে আমি হাঁ করে অবাক চোখে দেখছিলাম। আর দুর্গা প্রতিমাটাও খুব অসম্ভব সুন্দর বানানো হয়েছিল। আমাদের যেহেতু রাস্তার ধারেই বাড়ি, তাই অনেক এক্সট্রা নয়েজ আসছে, সেগুলো প্লিজ তোমরা অ্যাভয়েড করো। আর প্রতিটা ছবি কি সুন্দরভাবে আঁকা হয়েছে দেখো। এখানে আরেকটা ছবি, মানে আরেকটা মূর্তি করা রয়েছে, সেখানে মা দুর্গার কোলে গণেশ রয়েছে, মানে মা দুর্গা তার 4 সন্তানকে নিয়ে একদম লাল পাড় সাদা শাড়ি বাঙালিয়ানা সাজে, এই লাল পাড় সাদা শাড়িতে একদম বাঙালিয়ানা সাজে। কি সুন্দর, কি সুন্দর। আর প্রতিটা ছবি এত অসাধারণ আঁকা হয়েছে, যেগুলো আমার খুব ভালো লেগেছে সেগুলো আমি ছবি তুলে নিয়ে এসেছি। আমি আমি বাড়িতে আঁকবো ছবিগুলো ক্যানভাসে, তবে এখন অবধি আঁকা হয়েই ওঠেনি জানো, 2 বছর আগে থেকে শুরু করে। তো যাই হোক, শেষ দিনটা বেশ ভালো কেটেছিল। আর বাবা মায়ের সঙ্গে ঘুরতে যেতে কার না ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। আমি খুব ভীষণ পরিমাণে একদম ফ্যামিলি ওরিয়েন্টেড একজন মানুষ, আমার ফ্যামিলির সঙ্গে থাকতে খুব ভালো লাগে। তো তারপর এই তো এখানে অনেকক্ষণ থাকার পর, মাকে ভালো করে দর্শন করার পর, প্যান্ডেলটা ভালো করে দর্শন করার পর, এবার যাচ্ছি আর একটা পুজো মণ্ডপে। এই পুজোটা খুব বেশি হলে 5-7 বছর আগে শুরু হয়েছে, বেশি দিন আগে শুরু হয়নি। একটা শর্টকাট রাস্তা দিয়ে যাচ্ছিলাম, কারণ এত ভিড়, তাই বাপি বলল চল এই শর্টকাট রাস্তা দিয়েই টর্চ লাইট দেখাতে দেখাতে তোদেরকে নিয়ে যাই। আর আমার ফোনের ফ্ল্যাশটা তো জ্বলছিল ভিডিওর সাথে সাথে। আর জানো, এই জামাটা পরে আমাকে আমার বাপি বলছিল যে কেমন একটি অন্যরকম লাগছে, আসলে এরকম ধরনের জামা তো আমি পরি না। বাবা বলছিল তুই এরকম ফাঁকা ফাঁকাই পরে নিবি, তাহলে একটু পরে দেখি না বাবা কেমন লাগছে। তবে চুল দিয়ে আমি ঢেকে রাখছিলাম, তোমরা সেটা ভালো করেই দেখতে পাচ্ছ। এই যে মাঠের মধ্য দিয়ে আলে আলে যাচ্ছিলাম শর্টকাটে রাস্তা দিয়ে। এইটা কোটাসুর গ্রামের ভিতরে হয়। গ্রামের ভিতরে অনেকগুলো ঠাকুর হয়, বাড়ির ঠাকুর। তবে মেইন মানে মণ্ডপ বা সর্বজনীন পুজো এই তিনটেই হয়। তো এই তো সেকেন্ড লোকেশনে যাচ্ছি, এখানেও প্রচুর ভিড়। আর এখানেও খুব সুন্দর পুজো মণ্ডপটা করা হয়েছিল। ওখানে করা হয়েছিল পরিবেশ বান্ধব, মানে পরিবেশ বাঁচাও এরকম একটি বার্তা বহন করছে, সেরকম একটি পূজা মণ্ডপ। পুরো বাইরেটা দেখতেই পাচ্ছ যে পাখির একদম বাসা দিয়ে, বাসার মতো করা হয়েছে। আর ভেতরগুলোতে আলো জ্বলছে, ওগুলো হাঁড়ি দিয়ে করা হয়েছে পাখির বাসা। কি সুন্দর পরিবেশ বান্ধব। এখানে গাছগাছালি, একটি গাছকে মা হিসাবে পূজিত করা হয়েছে, সামনেই দেখতে পাচ্ছ। আর চারিদিকে এই যে এগুলো দিয়ে লাইট বা পাখির ঘর নানা রকম করা হয়েছে মাটির হাঁড়িগুলো দিয়ে। কি ভীষণ সুন্দর, একদম সবুজ প্রাকৃতিক, একদম পরিবেশে ভরপুর।
এখানেও খুব সুন্দর করে, যেই বছর থেকেই শুরু হয়েছে প্রতি বছর থেকে খুব সুন্দরভাবে করা হয়েছে, মানে গাছ যাতে আমরা না কাটি, পরিবেশের জন্য আমরা যাতে আরও সচেতন হই সেরকম একটি বার্তা দিচ্ছিল এই পুজো মণ্ডপটা। এখানে দেখছি একটু বেশি ভিড়, বাপরে কি অসম্ভব সুন্দর। আর মানে ভিড়, কিন্তু তার মধ্যেই অসম্ভব সুন্দর মাতৃ প্রতিমা, কিন্তু খুব ভালো করে আমি দেখাতেও পারছিলাম না। তবে এই যে মা দুর্গাকে সবসময় এখানে খুব আধুনিক সাজসজ্জায় সাজানো হয়, মানে শাড়িটা প্রতি বছরই এখানে এরকম আধুনিকভাবেই পরানো হয়। কি সুন্দর! এখানেও বেশ কয়েকটা ছবি ভিডিও তুলেছিলাম, মানে এই জন্যই তো আর কি এত সাজগোজ করা, তাই না? আর পুরো রাস্তাটা এরকমভাবে সাজানো হয়েছিল। তবে কি জানো, আমরা না পেছনের দিক দিয়ে ঢুকেছিলাম, সামনের পূজা মণ্ডপ দিয়ে বা সামনের গেটটা দিয়ে ঢুকেই নি, বেরোচ্ছি সামনে দিয়ে, আমরা আবার উল্টো মানুষ। আর এখানে না প্রতি বছরই একটি সাংস্কৃতিক উৎসব হয়, মানে অনুষ্ঠান হয়, উৎসব নয়, সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতি বছরই হয়। গান বাজনা যেগুলো হয় আর কি, নাচ গান এরকম হয়, লোকাল মানুষদেরকে নিয়েই হয়, কোনো সেলিব্রিটিদেরকে নিয়ে নয়। ওই কাতারে কাতারে মানুষ আসছে আর যাচ্ছে, কি ভীষণ সুন্দর মাঠের মধ্যখান দিয়ে রাস্তাটা। আর এই যে দেখো শুরুর দিকটা কি সুন্দর করা হয়েছিল না, গেটগুলো কি অসম্ভব সুন্দর। তবে এতটাই ভিড় যে সে আর বলার নয়। আগের দিন ভিডিওতে তোমাদেরকে এই গেটটা দেখিয়েছি, মনে করে দেখো, সপ্তমীর দিনের ভ্লগে যখন পেরিয়ে যাচ্ছিলাম তখন এই গেটটা দেখিয়েছি, তবে সেদিন তো ঢোকা হয়নি, তাই আজকে ঢুকলাম। তবে এখান থেকে এবার যাচ্ছি কোটাসু স্কুল মোড়েরটা দেখতে, যেখানে এখানটাতেও প্রতি বছর খুব সুন্দরভাবে হয়। তবে কি জানো তো, আগে না কোটাসুরে এত ভিড় হতো না, এত মানুষজন আসতো না, এতটা জমজমাটও ছিল না। খুব বেশি হলেও আমি 5-7 বছর আগেকার কথাই বলছি, বা হার্ডলি খুব বেশি হলে 10 বছর আগেও এত ভিড় এত জমজমাট হতো না। এখন তো সিউড়ি সাঁইথিয়া বোলপুরের মানে জায়গার মতনই প্রায় প্রচুর ভিড় হয়, অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসে এখানে মণ্ডপ দেখতে, প্রতিমা দর্শন করতে। আর আমাদের সত্যিই খুব ভালো লাগে একজন কোটাসুরবাসী হয়ে, যে এখানটাও জমজমাট হয়ে উঠছে, মানুষের মনের কাছ অবধি পৌঁছাচ্ছে, এটা এতটা ভালো একটা জায়গা হয়ে উঠছে, সবাই এখানে আসছে, সবার পদধূলি পড়ছে। তো এই যে দেখো এখানে রাস্তার ধারে ধারে রেস্টুরেন্ট হয়েছে, নানা রকমের দোকানপাট বসেছে, এখানে মেলাও বসে দুর্গাপূজা উপলক্ষে। এই তো বাঁ দিকে আমাদের স্কুল, আর ডান দিকে এটা হচ্ছে প্রাইমারি স্কুল, মানে বাঁ দিকে আমাদের স্কুল বলতে হাই স্কুল, আর ডান দিকে প্রাইমারি স্কুলের এখানে এই মাঠটাতেই বসে। সেবার ওখানে থিম হয়েছিল চায়না হতে উমা, ওই যে তিলোত্তমা বা অভয়া কাণ্ডটা ঘটার পরেই এই পূজা মণ্ডপটা হয়েছিল। আর ওখানটার পরেই পরের বছর অর্থাৎ 2025-এ সিউড়ির ছয়ের পল্লীতেই সেম প্যান্ডেলটাকে কপি করা হয়েছিল। মানে কপি আমি বলছি যেহেতু আগে আমাদের কোটাসুরে হয়েছে, মানে ভাবা যায় আমাদের কোটাসুরে এতটাই উন্নত হয়েছে, এটা দেখতে সত্যিই খুব ভালো লাগে। এখানে তো সবচেয়ে বেশি ভিড় ছিল। আর কি অদ্ভুতভাবে প্রতিটা মেয়ের মনের যন্ত্রণা কষ্টগুলো এখানে ফুটিয়ে তোলা হয়েছিল। শুধু তো রেফ নয়, আরও কত রকমের কত কিছু মানসিক অত্যাচার, শারীরিক অত্যাচার একটা মেয়েকে সহ্য করতে হয়, সেই সমস্তটা ঘিরে, সেই সমস্তটাকে মাথায় রেখেই এই পূজা মণ্ডপটা তৈরি হয়েছিল। নানা রকমের বার্তা বহন করছিল এখানে, সামাজিক বার্তা, সমাজের মানুষের জন্য। জানি না কটা মানুষ এগুলোকে অ্যাকসেপ্ট করেছে, কটা মানুষ বুঝেছে বা কিছু। তবে যাই হোক, এই পূজা মণ্ডপে ভিড় ছিল দেখার মতো, প্রতিটা মানুষ খুব খুঁটিয়ে খুঁটিয়ে যে বার্তাগুলো ছিল সেগুলো পড়ছিল, সমস্ত কিছু ভালো করে দেখছিল। তবে এগুলো যদি মনে রেখে একটু মেয়েদেরকে যত্ন করে, একটু সম্মান করে, তাহলে সেটাই হবে চরম পাওয়া, বা সেখানেই সার্থক হবে মেয়েদের জীবন। এখানে একটা মেয়েকে কিভাবে চরকির মতো সারাটা জীবন ঘুরপাক খেতে হয় সেটাকেই বোঝানো হয়েছে এরকম একটা কাট আউটের মাধ্যমে। তো অনেকখানি ভিড়, তবে বেশ ভালো, আমি প্রতিটা মণ্ডপে খুব ভালোভাবে উপভোগ করেছি, একটু সময় নিয়ে দেখেছি। আর আমার তো এখানেই বাড়ি, তাই বাড়ি যাওয়ার তো কোনো একটা তাড়া ছিল না, আর ভালোভাবে দেখেছি। এখানে দেখো প্রতিটা একটা ছোট্ট মেয়ে থেকে শুরু করে একদম বয়স্ক মানুষকে যে যা যা কিছু সহ্য করতে হয় সেই সমস্ত কিছু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর লাইটিং নিয়ে তো কোনো কথা হবে না, আমাদের প্রতিটা পূজা মণ্ডপে খুব অসাধারণ হয়েছিল সব কিছুই। এখানটাতে একটা বাচ্চা মেয়ে থেকে একটি প্রাপ্তবয়স্ক মেয়ে পর্যন্ত প্রতিটা মূর্তি করা হয়েছে। আর মাতৃ প্রতিমাটা এবার দেখো খুব সুন্দর। আর এই প্রতিটা জিনিসই কিন্তু সিউড়িতে কপি করা হয়েছিল 2025-এ, যারা ছয়ের পল্লীতে গিয়েছে তারা জানে। অবশ্যই আমি কপি বলছি কারণ
এখানে আগে হয়েছিল আমাদের কোটাসুরে। তো বেশ ভালো, এখানে বেশ কিছুক্ষণ থেকে এই তো বেরোনোর পথে, বেরোনোর পথ দিয়ে এই যে এখানটাতে কাইন্ড অফ বাড়ি বা হোস্টেল টাইপের দেখানো হয়েছে। তো এখানে মেয়েদের মানে একটা বাচ্চা মেয়ে কিভাবে সমাজে মানে নষ্ট হয়ে যাচ্ছে, এই যে রিলস বানানোর মাধ্যমে বা ছোট ছোট পোশাকের মাধ্যমে, যা সমস্ত কিছু মানে দায়ী সমস্ত কিছু এখানে তুলে ধরা হয়েছে। তারপরে এই তো মা আর বাপি আমরা কি সুন্দর তিনজনে মিলে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। বেশ ভালো কাটলো, আর মা বাবার সঙ্গে দিনগুলো আমার ভালোই কাটে। তো এই ছিল আমার 2024-এর দশমীর ভ্লগ। তো সেবারের দুর্গাপুজোটা আমার ভীষণ ভালোভাবে কেটেছিল, বেশ ভালো কেটেছিল, খুব আনন্দ করেছিলাম। সেই দিনগুলো যদি আমার জীবনে সারা জীবন থাকতো তাহলে খুব ভালো হতো। তো বাড়ি ফেরার পথে বিরিয়ানি নিয়ে এসেছিলাম, সেদিন সেটাই খেয়েছিলাম। মায়ের আর রান্না করার তো সময় হয়ে ওঠার কথা নয়, কারণ প্রায় বাড়ি ফিরতে ফিরতে 10:30 বেজেছিল। তো এই ছিল আমার পুরো দুর্গাপুজোর ভ্লগ। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। এরকম সারা জীবন আমার জীবনে এই দিনগুলো থেকে যাক, আমার এটাই চাওয়া। তবে জানি না কি হবে কি না হবে। চলো দেখা হবে পরের কোনো ভিডিওতে। টাটা।